আপনারা যারা ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আমি ধারাবাহিকভাবে ভিডিও বানাচ্ছি। তো অবশ্যই মনোযোগ সহকারে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন। নিবন্ধন পরীক্ষার জন্য যে অঙ্কগুলো আসে আমি প্রায় মানে সাজেশন থেকে প্রায় সবগুলো অঙ্কই আপনাদেরকে সমাধান করে দিব এবং সাজেশনটা তৈরির কাজ চলছে। আমি ইতিমধ্যেই আপনাদের বেশ কিছু ভিডিও কিন্তু সমাধান করে দিয়েছি। তো আরো অনেকগুলো দিব যেগুলো কঠিন কঠিন অঙ্ক, সেই অঙ্কগুলো আমি ভিডিও আকারে সলভ করে দিব। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিয়ে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। তো দেখেন 12 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, নিবন্ধন পরীক্ষায় আসার মতো কিন্তু এটা। তো ত্রিভুজ এবিসি এর বিই ইকুয়াল টু এফই ইকুয়াল টু সিএফ। এইসি এর ক্ষেত্রফল 48 বর্গফুট হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত বর্গফুট? এখানে কিন্তু অনেক সময় এএফসি থাকে, তো আপনারা একটু ঠিক করে নেবেন। বেশ কয়েক জায়গায় আমি টাইপিং মিস্টেক দেখেছি, এটা কিন্তু আসলে এইসি এএফসি নয়। তো দেখেন আমরা চিত্র প্রথমে অঙ্কন করার চেষ্টা করি, এই চিত্রটা বোঝাই কিন্তু জরুরি। ত্রিভুজ এবিসি, তো ধরেন আমি একটা এবিসি ত্রিভুজ অঙ্কন করলাম। আমি জানি না ত্রিভুজটা কেমন হবে, তো আনুমানিক আমি একটা ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করলাম। তো ধরে নেন এটা হচ্ছে ত্রিভুজ, কি ত্রিভুজ হচ্ছে এবিসি। আমি দিয়ে দিচ্ছি এটা হলো এ, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি। এটা হচ্ছে ত্রিভুজ এ বি সি। কোন পর্যন্ত এসেছি আমরা? আমরা কিন্তু খেয়াল করে দেখেন ত্রিভুজ এবিসি এই পর্যন্ত এসেছি। এবারে বলা হচ্ছে বিই ইকুয়াল এফই ইকুয়াল সিএফ। তার মানে আমাদের খেয়াল করে দেখেন এখানে কিন্তু এ কোথাও লেখা নেই, তার মানে এই রেখাতেই কিন্তু ব্যাপারটা ঘটবে, আমরা কিন্তু বুঝতেছি। তাহলে বিই এফই সিএফ। তো আমরা এটাকে 3 ভাগে ভাগ করব। ধরেন আমি 3 ভাগে ভাগ করে দিলাম, এখানে দিলাম আমি বিই, এখানে দিলাম আমি, যেহেতু সি আছে তাহলে এখানে দিলাম আমি এফ। তাহলে বিই সমান এফই সমান হচ্ছে সিএফ, সমান হয়ে গেল। এই তিনটা মানে এখান থেকে এই পর্যন্ত যতটুকু, এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত ততটুকু হয়ে গেল, এটা শেষ। এবার বলা হচ্ছে এই পর্যন্ত এসেছি কিন্তু আমরা। এইসি এর ক্ষেত্রফল 48 বর্গফুট। আচ্ছা এইসি কোনটা আমি একটু হচ্ছে দেখাই দিচ্ছি মার্ক করে। এইসি তার মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত মার্ক করা অংশটুকু আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ডট ডট দিয়ে। এই যে অংশটুকু, এই অংশটুকু মানে কিন্তু এইসি। দেখেন তো বোঝেন কিনা? এইটা কতটুকু? এটা হচ্ছে আমাদের 48 বর্গফুট। তো আমি একটু টান দিয়ে আপনাদেরকে দেখাই টোটালটা। এই টোটালটা হচ্ছে 48 বর্গফুট। আমরা দিয়ে দিলাম 48, এই টোটালটা। এখান থেকে বলা হচ্ছে এবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত বর্গফুট, মানে টোটালটা কতটুকু সেটা আমাদের জানতে চাচ্ছে। আর এই বক্সের ভিতরে যে টোটাল সেটা হচ্ছে 48 দেওয়া আছে। তাহলে এই অংশটা বের করতে পারলেই কাজ ওকে। আচ্ছা বলেন তো দেখি, যে 3 ভাগে ভাগ করলাম আমরা বিই, এফই আর সিএফ কে, তাহলে আমি যদি আরেকটা রেখা এখানে কল্পনা করি এরকম, তাহলে আমরা বলতে পারি যে এই অংশটা, এই অংশটা আর এই অংশটা পরস্পর সমান, তাই না? তাহলে এই দুটো মিলে যদি 48 হয় তাহলে নিঃসন্দেহে এটাও 24, এটাও 24, এটাও 24 বলা যায়। তাহলে এ বি সি কতটুকু? 24, 24, 48 আর 24 72, তার মানে 3 24 72। তাহলে 72 বর্গফুট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন তো আছে কিনা? এক্স্যাক্টলি ক নম্বর অপশনে কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে। এটাই কিন্তু বেস্ট শর্টকাট এই অঙ্কটা বোঝার জন্য। এখন আপনি যদি আরো বিস্তারিত করতে চান তখন কিন্তু আর এমসিকিউ টাইপের পরীক্ষায় আপনাকে মানে 5 6 7 মিনিট ব্যয় করতে হবে, যেটা কোনো ক্রমেই আপনার করা যাবে না, নচেত কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। জাস্ট এই অঙ্কটা এভাবেই আপনাদেরকে বুঝে বুঝে সমাধান করতে হবে। তবে ধরেন আপনি 1-2 মিনিট চেষ্টা করলেন, যদি না পারেন তাহলে স্কিপ করে যাবেন। স্কিপ করা মানে আপনি সেটা বাদ দিয়ে অন্য প্রশ্নের উত্তরে চলে যাবেন। যদি ফাইনালি দেখেন আপনার হাতে সময় রয়েছে তখন আপনি আবারও এটাতে ফেরত আসবেন। এভাবেই কিন্তু এই অঙ্কগুলো সমাধান করতে হয়। এগুলো কিন্তু কিছুটা হার্ড লেভেল, তবে যদি আপনি বুঝতে পারেন খুব দ্রুত অ্যান্সার বের করতে পারবেন। তো এ পর্যায়ে বলি, যারা চ্যানেলে নতুন প্রয়োজন মনে করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আর যেমনটা বললাম ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। নিবন্ধন পরীক্ষা সংক্রান্ত আপডেট আমি এই পেজে আপনাদের সঙ্গে শেয়ার করব। নিবন্ধন পরীক্ষায় বিগত সালে আসা এই অঙ্কটা দেখেন, এটা কিন্তু নিবন্ধনে এসেছে, প্রাইমারিতে এসেছে, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা বলেন, এটিইও এর নিয়োগ পরীক্ষা বলেন, পিএসসি এর অধীনে বিসিএস সহ অন্যান্য যে নিয়োগ পরীক্ষা বলেন, প্রত্যেকটাতেই কিন্তু এই ধাঁচের অঙ্ক চলে এসেছে অলরেডি। এবং আপনাদের জন্য কিন্তু এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটু সংখ্যা চেঞ্জ করে দিয়ে বা ভাষা চেঞ্জ করে দিয়ে দিতে পারে।
ওকে, তো বলা হচ্ছে 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত হবে 3:7? তাহলে আমরা অঙ্কটা শর্টকাট মেথডে এবং সুপার শর্টকাট মেথডে সমাধান করতে চাই খুব দ্রুত। তো মনে রাখবেন, যখন এইরকম রিভার্স অনুপাত হয়ে যাবে, এখানে দেখেন 7:3 আর এখানে দেখেন 3:7, যখন দেখবেন যে এটার উল্টো ঠিক নিচে রয়েছে, এক অনুপাতের উল্টোটা আর এক অনুপাত, তখন আপনারা এই শর্টকাট মেথডটা কাজে লাগাই দিবেন। মেথডটা কি? মেথডটা হচ্ছে এই যে মোট মিশ্রণ সেটা উপরে লিখবেন, লেখার পরে এই দুইটা অনুপাতের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 3, 3 লিখবেন নিচে, লেখা শেষ। তাহলে আপনারা করবেন কি, এই জিনিসটাকে এই 7 থেকে 3 বিয়োগ বা 3 থেকে 7 বিয়োগ করলে কত হচ্ছে? 4, মানে পজিটিভ পার্থক্য 4। তাহলে 4 দ্বারা গুণ করবেন, মুহূর্তের মধ্যে অ্যান্সার চলে আসবে। তাহলে 3 বিশে 60, 4 বিশে 80, তাহলে 80 লিটার হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এখন দেখেন, ধরেন আপনি এটা শিখে গিয়েছেন, পরীক্ষায় এই অঙ্কটা এসেছে, আপনি দেখছেন 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণের কত লিটার পেট্রোল মেশালে 3:7 হবে? তার মানে এটা রিভার্স হয়ে গিয়েছে, তার মানে শর্টকাটটা কাজ করবে। তার মানে 60 কে 3 দ্বারা ভাগ করব 20, 20 কে 4 দ্বারা গুণ করব, কেননা পার্থক্য 4, 4 20 80, 80 হচ্ছে উত্তর। দেখেন তো কয় সেকেন্ড লাগলো? সর্বোচ্চ 10 সেকেন্ড। এভাবেই কিন্তু বেশ কিছু প্রশ্ন আপনি করে ফেলতে পারবেন পরীক্ষার হলে। আর কিছু প্রশ্ন থাকবে তো হার্ড, যেটা আপনি এভাবে করতে পারবেন না, সেটাতে আপনার 1 2 3 মিনিট আপনি ব্যয় করতে পারেন। যখন আপনি এগুলোতে সময় বাঁচাতে পারবেন, তখন তো ওই অঙ্কগুলোতে আপনি সময় দিতে পারবেন, তাই না? আর নচেত এটা যদি আপনি ডিটেইলসে করতে চান, তো ধরেন আমি এটা ডিটেইলস মেথডে আপনাকে শেখাই দিচ্ছি। ওকে, তো আপনারা বলতে পারেন যে যদি এভাবে মানে বিপরীত না হয় বা ইনভার্স না হয়, তখন আমি কিভাবে করব? এখন যেভাবে করাচ্ছি সেটা সব অঙ্কের ক্ষেত্রেই প্রযোজ্য, এরকম হোক বা একই রকম না হোক সেটার ক্ষেত্রে প্রযোজ্য। তো আপনারা লিখবেন কি, মোট মিশ্রণ কত লিটার? মোট মিশ্রণ হচ্ছে 60 লিটার, লিখে ফেললাম 60 লিটার। তাহলে অনুপাত কি আছে? কেরোসিন আর পেট্রোল, আগে কোনটা খেয়াল করবেন, আগে কেরোসিন তারপরে পেট্রোল। কেরোসিন আর পেট্রোল কত আছে? 7:3, তো দিয়ে দিলাম 7:3। মনে রাখবেন, কেতে কেরোসিন আর পিতে পেট্রোল। এবার আমরা লিখব অনুপাতের যোগফল। তাহলে অনুপাতের যোগফল কি হবে? 7 আর 3 যোগ করলে কত হবে? 7 আর 3 10, দিয়ে দিলাম 10। এবার আমরা লিখব যে মোট মিশ্রণে কেরোসিন আছে, মানে কে আছে কতটুকু? আমরা এখানে লিখব যে মোট মিশ্রণে কেরোসিন আছে, আমরা লিখব 10 এর, ওকে, নিচে মানে অনুপাতের যোগফল তো কত হয়েছে, দুঃখিত, আমরা এভাবে লিখব। তাহলে টোটাল অনুপাতটা কত? টোটাল অনুপাতটা হচ্ছে 60, তাহলে আমরা লিখব 60 এর যোগফল কত? 10, নিচে 10 আর উপরে কত? উপরে হচ্ছে 7। কেরোসিন আছে 7 তাই, তাহলে 6 10 60, 6 আর 7 গুণ করলে 6 7 42। আবার লিখব মোট মিশ্রণে পেট্রোল আছে, লিখব এখানে 60 এর নিচে 10 তার উপরে 3। ওকে, তাহলে 6 10 60, 3 6 কত? 3 6 হচ্ছে 18। তাহলে এখানে মোট মিশ্রণে কেরোসিন আছে হচ্ছে 6 7 42, আর পেট্রোল আছে কত? পেট্রোল আছে 3 6 18। দেখেন ভুল করে আমি 72 লিখে ফেলেছিলাম। তাহলে 6 7 42 আর 18, 42 আর 18 যোগ করলে কত হয়? 42 আর 18 যোগ করলে 60 হয়। দেখেন মিলে গিয়েছে, এভাবে কিন্তু মিলে যাবে। এবারে বলা হচ্ছে ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে? তাহলে ধরলাম যে ধরি ওই মিশ্রণে আর x লিটার পেট্রোল মেশাতে হবে আমাদের। তাহলে প্রশ্ন মতে এবার কি হবে? তাহলে অনুপাত হচ্ছে একটা 42 আর একটা হচ্ছে 18, কেননা প্রথমে কেরোসিন তারপরে পেট্রোল। তাহলে কি মেশাতে হবে? পেট্রোল মেশাতে হবে, তাই না? তাহলে পেট্রোল নিচেরটা, তাহলে এর সাথে x লিটার পেট্রোল মেশালাম, মেশানোর পরে অনুপাত কত হবে? 3:7। তাহলে উপরে 3 তার নিচে 7। এবার x এর মান বের করলে যা আসবে সেটাই সঠিক উত্তর। তাহলে 3 দ্বারা এটাকে গুণ, 3 18 কত? 54, প্লাস 3 দ্বারা x কে গুণ করলে 3x ইকুয়াল টু 7 আর 42 গুণ করলে 7 দুগুণ 14, 4 হাতে 1, 4 সাথে 28 আর 1 29, 294। তাহলে বা 3x ইকুয়াল টু 294 থেকে 54 বাদ দিলে কত হবে? 240। তাহলে সুতরাং x এর ভ্যালু কত হবে? 240 কে 3 দ্বারা ভাগ করলে 3 8 24, 80। তাহলে 80 হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা দেখেন তো, মোটামুটি 3 4 মিনিট সময় লাগলো কিনা? অবশ্যই লাগলো। তো এই জন্য যে অঙ্কের ক্ষেত্রে শর্টকাটে করা যায় সেটা আপনাদের শর্টকাটে শিখতেই হবে। তো আপনাদের এটা কিন্তু রিটেন পরীক্ষা আসলে আপনি এভাবে সমাধান করবেন, ওকে? কেননা এই অঙ্কগুলো প্রিলি প্লাস রিটেন দুটোর জন্যই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। এটা দেখেন খুবই সহজ একটা অঙ্ক, কিন্তু বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এই অঙ্কটাকে রিপিট হতে দেখা যাচ্ছে। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? অঙ্কটাতে কিন্তু কিছুটা
মানে এই জায়গাটাতে কিছুটা প্যাচ রয়েছে। আপনি যদি এই বিষয়গুলো সম্পর্কে অবগত না থাকেন তাহলে কিন্তু প্যাচ আপনার জন্য, আর যদি থাকেন তাহলে খুবই সহজ। আচ্ছা, এর রম্বস কেমন দেখতে বলেন তো দেখি। এইরকম দেখতে, অর্থাৎ চারটা বাহু পরস্পর সমান কিন্তু একটা কোনো সমকোণ নয়। এটা হচ্ছে কিন্তু আমাদের কি, আমাদের এটা হচ্ছে রম্বস। আমি একটু ভালো করে অঙ্কন করার চেষ্টা করছি যাতে করে আপনারা বুঝতে পারেন। তো খেয়াল করে দেখেন আমি কি বললাম। আমি বললাম যে এই বাহুগুলো পরস্পর কি, পরস্পর হচ্ছে সমান। সমান মানে হচ্ছে যদি এটা এ হয়, এটা এ, এটাও এ, এটাও এ। কিন্তু খেয়াল করে দেখেন কোণগুলো কিন্তু অসমান। এটা 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 মানে একটাও সমকোণ নয়। যদি সমকোণ হতো তাহলে কিন্তু এরকম হতো। খেয়াল করে দেখেন এরকম হতো, মানে বর্গক্ষেত্র হতো কিন্তু। তাহলে এটা হয় বর্গক্ষেত্র, আর এই বর্গক্ষেত্রটাকে ট্যাপ করলে হয় রম্বস। তো মনে রাখবেন বর্গক্ষেত্র আর রম্বস কিন্তু কাছাকাছি। এই জন্য কিন্তু প্রশ্নটা এসেছে, এখানে একটা রম্বসের কথা বলা হচ্ছে, এখানে একটা বর্গক্ষেত্রের কথা বলা হচ্ছে। প্রশ্ন কিন্তু এভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে করা হয় আপনাদের। তো আমি যদি এই রম্বসটার হচ্ছে কর্ণ চিন্তা করি, এটা হচ্ছে কর্ণ যেটা একটু বড়, এটা হচ্ছে আর একটা কর্ণ, এটা হচ্ছে একটু ছোট। এই জন্য আমাদের বলা হচ্ছে যে একটা রম্বসের কর্ণের দৈর্ঘ্য, দুঃখিত আমি হয়তো এটাকে বর্গ বলেছিলাম, রম্বসের কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 8, আর আরেকটা 9, তাহলে এটা হচ্ছে 9। তাহলে বড়টা 9, ছোটটা 8 বলা হচ্ছে। এই রম্বসের ক্ষেত্রফল, তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? আমরা জানি রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল, আমরা বলতে পারি হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয় কত? একটা 9 আর একটা হচ্ছে 8। দেখেন রম্বসের ক্ষেত্রফলের সূত্র হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। তাহলে 2 আর 4 কাটলে 4 2 8 আর 4 নং কত? 36। তাহলে 4 নং 36, এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। এখন বলা হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল। তার মানে রম্বসের ক্ষেত্রফলও যা, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও তা। ওকে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এক বাহুর দৈর্ঘ্যের উপর স্কয়ার। এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা বলতে পারি যে এক বাহুর দৈর্ঘ্যের উপর স্কয়ার, তার মানে a স্কয়ার ইকুয়াল টু 36। তাহলে a ইকুয়াল টু কত? 36 কে রুট করলে 6। তাহলে এই বাহুটাও 6, এটাও 6, এটাও 6, এটাও 6 আমরা বলতে পারি। তাহলে বলা হচ্ছে পরিসীমা কত? কার পরিসীমা? বর্গক্ষেত্রের পরিসীমাটা কত? তো বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি? পরিসীমা হচ্ছে চার বাহু যোগ করলে যতটুকু হয় সেটা। তার মানে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 গুণন এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6, 4 আর 6 গুণ করলে কত হবে? 24 সেন্টিমিটার। কোথায় আছে দেখেন তো? এই যে ক নম্বর অপশনেই আমাদের কিন্তু 24 সেন্টিমিটার রয়েছে। অঙ্কটা কিন্তু আমার কাছে খুবই সহজ, মানে আমি মুখে মুখেই অঙ্ক করতে পারি। কিন্তু আপনি যদি রম্বসের ক্ষেত্রফলের সূত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র আপনি যদি না জানেন, তাহলে আপনার কাছে এই অঙ্কটা কিন্তু খুবই কঠিন। ওকে, তো এবার আমি এটা মুছে দিয়ে পরের প্রশ্নে যাচ্ছি। তো এই পর্যায়ে একটু বলি, যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য একেবারে শূন্য থেকে গণিত শিখতে চাচ্ছেন, গণিত না পারার কারণে আপনি পরীক্ষায় টিকতে পারতেছেন না, যারা এরকমটা মনে করছেন, তাদের জন্য আমি একটা সাজেশন তৈরির কাজ হাতে নিয়েছি। অলমোস্ট তৈরি করা শেষ। ওকে, সেখান থেকে আমি এই অঙ্কগুলো করাচ্ছি। এখানে শর্টকাট এবং ডিটেলস দুই মেথডেই সাজেশনে অঙ্কগুলো সমাধান করে থাকবে। আপনারা সেই সাজেশনটা পাবেন, পাশাপাশি লাইভ ক্লাস করতে পারবেন নিবন্ধন পরীক্ষার পূর্ব পর্যন্ত, যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত। তো কোর্সের ফি মাত্র 510 টাকা। ওকে, এই 510 টাকার বিনিময়ে আপনারা লাইভ ক্লাস করতে পারবেন। কমপক্ষে 3 মাস লাইভ ক্লাস হবে, একদিন পর পর প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে, পাশাপাশি পিডিএফ শিটগুলো পাবেন এবং মডেল টেস্ট দিতে পারবেন। তো যারা জয়েন করতে চান তারা অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন। যাদের প্রয়োজন নেই তারা কাইন্ডলি যোগাযোগ করবেন না, কেননা আপনার সময়েরও মূল্য রয়েছে, আমার সময়েরও মূল্য রয়েছে। এবার আমি পরের প্রশ্নে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি ঘড়ি 500 টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হয়। ঘড়িটির ক্রয় মূল্য কত? খুবই সহজ একটা অঙ্ক, আমি কিন্তু অনেকবার আপনাদের করে দিয়েছি। তারপরেও যেহেতু নিবন্ধন পরীক্ষার জন্য আমি অঙ্কগুলো করাচ্ছি, সেক্ষেত্রে আরও একবার আমি করে দিচ্ছি। দেখেন, এটা কিন্তু রিসেন্ট টাইমেও একটা পরীক্ষা এসেছে, পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, উত্তরাঞ্চল, রাজশাহী, পোস্টম্যান পদে। তো একটি ঘড়ি 500 টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হয়, ঘড়িটির ক্রয় মূল্য কত? তো পার্সেন্টেজের অঙ্কে ক্রয় মূল্য মানে সবসময় মনে রাখবেন 100%-এর ভ্যালু। তো এখানে আমাদের বলা হচ্ছে কি যে 500 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, তার মানে এই 500 টাকা অবশ্যই 80%-এর ভ্যালু। যেহেতু 500 টাকায় বিক্রয় করার ফলে 20% ক্ষতি হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে 80%-এর ভ্যালু হচ্ছে 500 টাকা। তাহলে 1%-এর ভ্যালু কত? অবশ্যই উপরে 500, তার নিচে হচ্ছে 80। এবারে আসেন 100%-এর ভ্যালু কত? তাহলে আমরা বলতে পারি 100%-এর ভ্যালু হচ্ছে, তাহলে এবার 100% উপরে চলে যাবে।
উপরে দিয়ে দিলাম 0 আর 0 আমি কেটে দিলাম। এবার ধরেন 4 দুগুণ 8, 2 দিলাম, থাকলো 4, 4 25 100, এই 2 দ্বারা 50কে কাটলে 25 দুগুণ 50, তাহলে 25 আর 25 গুণ করলে কত হয় বলেন তো? অবশ্যই 625 হয়। তাহলে আমরা বলতে পারি 625 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন, খ নম্বর অপশনেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে। এবারে এই পরীক্ষারই আরও একটা অঙ্ক দেখেন, মানে লসগু গসগু টাইপের অঙ্ক থেকে অবশ্যই একটা অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে, তাই এই টপিকটা একটু ভালো করে আপনারা প্র্যাকটিস করবেন। বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 2:3, গসাগু 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত? এখানে যদি চাইতো লসাগু কত তাহলে কিন্তু খুব ইজিলি আমরা করতে পারতাম, কিন্তু যেহেতু বলেছে যে বৃহত্তম সংখ্যাটি কত, খেয়াল করে দেখেন, বৃহত্তম সংখ্যাটি আমাদের জানতে চেয়েছে। তো আমরা অঙ্কটা সলিউশনে যাচ্ছি। তো আমরা ধরে নিচ্ছি, ধরি একটি সংখ্যা হচ্ছে আমাদের 2x। এই যে অনুপাত আছে যেহেতু সংখ্যা দুটির, ওখান থেকে আমরা ধরলাম যে একটা সংখ্যা 2x এবং অপর যে সংখ্যাটা আছে অপর সংখ্যাটা হচ্ছে 3x। 2x ধরলাম এই 2 থেকে, 3x ধরলাম এই 3 থেকে। এই দুটোর মধ্যে বলেন তো দেখি বড় সংখ্যা কোনটা? আমরা দেখতে পাচ্ছি বড় সংখ্যা হচ্ছে আমাদের 3x, অর্থাৎ এই 3x এর ভ্যালু কত হবে সেটা আমাদের বের করতে মানে বলেছে, এবং এটা বের করতে পারলেই আমরা বুঝবো যে আমাদের অ্যান্সারটা হয়ে গিয়েছে। এবার বলা হচ্ছে গসাগু 4। তো বলেন তো 2x আর 3x এই দুটোর মধ্যে গসাগু কত? তো এই দুটোর মধ্যে মিল কি আছে? মিল আছে শুধু x এ। তাহলে আমরা বলতে পারি যে নির্ণেয় গসাগু হচ্ছে, মানে প্রশ্ন মতে তাহলে আমরা বলতে পারি x = 4। কেন? কেননা এই সংখ্যা দুটোর গসাগু 4, তার মানে গসাগু দেওয়া আছে 4, তার মানে x = 4, অর্থাৎ সংখ্যা দুটোর গসাগু বের করলাম আমরা x এর ভ্যালু হচ্ছে 4। তো সুতরাং ছোট সংখ্যাটা হচ্ছে 4 দুগুণ 8, আর যেহেতু বৃহত্তমটা জানতে চাচ্ছে তাহলে 3 গুণন 4 = 3 4 কত? 12। তাহলে 12 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। তো নিশ্চয়ই এটাও আপনারা বুঝতে পেরেছেন। এই পরীক্ষারই আরেকটা অঙ্ক দেখেন, হচ্ছে পিতা পুত্রের বয়স সংক্রান্ত অঙ্ক, সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ। যেহেতু রিসেন্ট টাইমে এসেছে এই অঙ্কগুলো, এই জন্য আমি কিন্তু আলোচনায় রেখেছি এগুলো। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 10:4। পুত্রের বয়স 20 বছর হলে পিতার বয়স কত? সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা, তবে খুব সহজেই সুপার শর্টকাট মেথডে আমরা এগুলো সমাধান করে ফেলতে পারি। কিভাবে সেটা বলেন তো? পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে কত? তাহলে আমরা বলতে পারি পিতা অনুপাত পুত্র কত আছে? একটা আছে 10 আর একটা আছে কত? 4। তাহলে পিতা হচ্ছে 10 আর পুত্র হচ্ছে 4। এবার বলা হচ্ছে পুত্রের বয়স 20। একটু ভালো করে খেয়াল করবেন, এটা তো পুত্রের বয়স, তাই না? তাহলে পুত্রের বয়সটা কত দেওয়া আছে? 20 দেওয়া আছে, অর্থাৎ 4 এর জায়গায় 20 হয়েছে। বলেন তো কত গুণ বৃদ্ধি পেয়েছে? 5 গুণ। তাহলে আমাদের পুত্রের বয়স বৃদ্ধি পেয়েছে 5 গুণ। তো মনে রাখবেন, দুঃখিত, তো মনে রাখবেন পিতার বয়সটাও আমাদের 5 গুণই বৃদ্ধি পাবে। তাহলে যেহেতু পুত্রের বয়স 5 গুণ বৃদ্ধি পেয়েছে, তাই পিতার বয়সও 5 গুণ বৃদ্ধি পাবে। তাহলে 5 গুণ যদি বৃদ্ধি পায়, 5 10 কত হবে? 50। তো এই অঙ্কগুলো তাহলে দেখা মাত্রই আপনারা করে ফেলতে পারবেন। তো নিশ্চয়ই বুঝেছেন যে 50 কিভাবে আমাদের সঠিক উত্তর হয়েছে। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, এটাও রিসেন্ট টাইমে আসা একটা অঙ্ক। দেখেন 7/2/2026 ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ট্রেনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে এসেছিল, এবং এগুলো কিন্তু ঘুরে ফিরে আসে শতবার কিন্তু এই ধাঁচের প্রশ্নই রিপিট হয়। এটা কি বলা হচ্ছে? 125 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো মনে রাখবেন, পূরক কোণ এবং সম্পূরক কোণ এ দুটো থেকে প্রশ্ন হওয়ার চান্স রয়েছে। তো পূরক মানে হচ্ছে দুটো কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি বা এক সমকোণ হয় তখন একটাকে অপরটার পূরক কোণ বলা হয়। আর সম্পূরক কোণ কি? দুটো কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি হয় তখন একটাকে আরেকটার সম্পূরক কোণ বলে। এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি যে একটা কোণ হয়েছে 125 ডিগ্রি, এরা পরস্পর সম্পূরক, তাহলে আরেকটা কোণ কত? তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে 180 থেকে যদি আমি 125 বাদ দিয়ে দিই, 5 আছে 10 মিলাতে 5, 2 রেখে 3, 3 আছে 8 মিলাতে 5, তার মানে 55 ডিগ্রি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। অর্থাৎ ঘ নম্বর যে অপশনটা রয়েছে এটাই কিন্তু সঠিক উত্তর। তো নিঃসন্দেহে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। যদি পূরক চাইতো তাহলে দুটো মিলে 90 ডিগ্রি, যেহেতু সম্পূরক চেয়েছে অর্থাৎ দুটো মিলে 180 ডিগ্রি। এবারে আমরা পরেরটাতে যাচ্ছি। এটা দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা প্রচুর পরিমাণে কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হতে দেখি আমরা এই অঙ্কটাকেও।
তো বাংলাদেশ রেলওয়ে ট্রেন কন্ট্রোলার পদে 24/1/2026 কিন্তু এই প্রশ্নটা এসেছে। বলা হচ্ছে √2 নিচে রয়েছে √6 + 2 = কত। তো আমরা অঙ্কটা প্রথমে তুলছি, উপরে √2 নিচে হচ্ছে কত √6 হচ্ছে +2। আচ্ছা √6 + 2 এখানে 2 এর উপরেও √ আমরা দেখতে পাচ্ছি। আমি জানি না ঠিক যে এই অঙ্কটা ঠিকভাবে তোলা ছিল কিনা। আমরা মূল প্রশ্নটা একটু দেখার চেষ্টা করব। আমার মনে হচ্ছে যে এখানে কোথাও না কোথাও কোনো ভুল রয়েছে। তো আমি একটু মূল প্রশ্নটা দেখার চেষ্টা করি। নিশ্চয়ই আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন, দেখেন এখানে দেওয়া ছিল উপরে √2 আর তার নিচে কি √6 + 2। এখানে আসলে মানে √ একেবারে 2 এর উপরেও তারা দিয়ে দিয়েছে, যেটা আসলে দেওয়া উচিত হয়নি। তো আমি একটু মুছে দিচ্ছি যে অংশটা আমাদের এখানে মানে টাইপিং মিস হয়েছিল সেটা। হ্যাঁ, জাস্ট এভাবে কিন্তু অঙ্কটা ছিল। তো দেখেন আমি অঙ্কটা তুলছি, উপরে √2 আর নিচে হচ্ছে √6 প্লাস হচ্ছে 2, এই ছিল অঙ্ক পরীক্ষায়। তো এটা = কত বলেছে। তো মনে রাখবেন এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা সাধারণত হরটাকে অর্থাৎ নিচে যেটা থাকে সেটাকে ফ্রি করার চেষ্টা করি। তো ফ্রি করতে গিয়ে আমরা করি কি, নিচে যে জিনিসটা আছে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট একই জিনিস দ্বারা লব এবং হরকে আমরা গুণ করি। এটাই হচ্ছে এই ধরনের অঙ্ক করার সিস্টেম। কি করব, উপরে √2 আছে, নিচে √6 + 2 আছে, এটা লিখবো একবার নিচে √6 - 2 আর উপরে লিখবো √6 - 2। দেখেন নিচে যেটা আছে তার শুধু চিহ্নটা চেঞ্জ করে একবার উপরে একবার নিচে, আলটিমেটলি এটা কাটা গিয়ে আবার কিন্তু আগের মতোই থাকে। কিন্তু আমরা অঙ্ক মেলানোর সুবিধার্থে এই কাজটা করি। তাহলে ইকুয়াল নিচে a + b × a - b, তাহলে a² মাইনাস হচ্ছে b²। আর উপরে কি এটা আর এটা গুণ, তাহলে অবশ্যই √12 - 2 আর √2 গুণ করলে 2√2। ঠিক আছে, এবার দেখেন তাহলে ইকুয়াল চিহ্ন দিলাম টান দিলাম, √² কাটা 6 থেকে 4 বাদ দিলে থাকবে নিচে 2। উপরে 12কে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমরা 4 × 3 লিখতে পারি, তাহলে √4 × √3, তার মানে 2√3 লেখা যায়। ঠিক আছে, তাহলে √12কে আমরা 2√3 লিখতে পারি মাইনাস 2√2। তো আমরা করব কি, মানে এখানে উপরে 2 কমন নিব, 2 কমন নিলে হবে √3 - √2, তার নিচে থাকবে 2, 2 কাটা, তাহলে আমাদের অ্যান্সার হিসেবে থাকলো √3 - √2। দেখেন তো আছে কিনা, এক্স্যাক্টলি আমরা গ নম্বর যে অপশনটা সেটাতে দেখতে পাচ্ছি √3 - √2, তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ওকে।